নমস্কার, আমি আজ লক্ষ্মীপুর টাইমসের পক্ষ থেকে এসেছি দেওয়ান চা বাগানে। এখানে যে লক্ষ্মীপুর মহকুমার দীর্ঘদিন থেকে যারা সাংস্কৃতিক চর্চায় জড়িত হয়ে আছেন তাদের মধ্যে একজন শিল্পী আপনাদের কাছে আমি পরিচয় করিয়ে দিচ্ছি, নৃত্যশিল্পী। আজকে সেই নৃত্য নিয়ে আপনাদের সামনে কিছু তথ্য ওনার মুখ থেকে আমরা তুলে ধরব। আপনারা সঙ্গে থাকুন এবং শিল্পীর সাথে আমি পরিচয় করিয়ে দিচ্ছি। আপনার নামটা? নমস্কার, আমার নাম দেবাঞ্জলি দাস। আচ্ছা দেবাঞ্জলি, তুমি কত বছর বয়স থেকে এই নৃত্য চর্চা চালিয়ে আসছো? আমি যখন ক্লাস 3-তে ছিলাম তখন থেকেই নাচের প্রতি আমার উৎসাহটা একটু আলাদাই ছিল। তো ছোটবেলায় আমি নাচ শিখিনি। আমার পিসি ওরা নাচ গানে ভালো ছিলেন, নাচ গান করতেন সবসময় ওনারা। তো ওনাদের থেকেই অল্প 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 দেখে আমি নাচের প্রতি উৎসাহ যেটা ছিল আমার ওইটা একটু বেড়ে চলছে ছোটবেলা থেকে। তো এখানে আসার পর প্রথম আমরা হাইলাকান্দিতে ছিলাম, তো তারপর আমরা শিলচরে আসার পর এখানে এসে যখন আমি ক্লাস 6-এ ছিলাম তখন থেকে আমি নাচ শিখছি। সেই নাচের আমি দেখেছি তুমি বিভিন্ন মঞ্চে নৃত্য পরিবেশন করে আসছো বিভিন্ন দিন থেকে। সেই নাচ সেটা পরবর্তীতে পারিবারিক সূত্রে, যে পিসি বললে বা অন্য অন্য আত্মীয় স্বজন বললে, তারা সূত্র ছাড়াও কি কোনো নৃত্যগুরুর দ্বারস্থ হয়েছিলে এতদূর অগ্রসর হওয়া পর্যন্ত? হ্যাঁ, আমি ক্লাস 6-এ আসার পর এখানে পলাপুল সঙ্গীত বিদ্যালয়ে আমি প্রথমে গান শিখেছি। যেহেতু আমার মা ও বাবা ওনারা গানে ওনাদের একটু উৎসাহটা বেশি, হ্যাঁ, তো তাই আমি প্রথমে পলাপুল সঙ্গীত বিদ্যালয়ে গানে এডমিশন নিয়েছি। তো আমার গান যার কাছ থেকে আমি শিখেছি প্রদীপ চক্রবর্তী স্যার, উনি আমাকে এতদিন ধরে গান শিখে চলছেন, তো আমি গানও শিখেছি। তারপর আমি নাচেও এডমিশন নিয়েছি। তো আমাকে নাচ যিনি শিখিয়েছেন, নাচে যে আমাকে হাত করে, হ্যাঁ, উনি হলেন রিঙ্কি দেব মহাশয়া। ওনার বাড়ি কোথায়? ওনার বাড়ি এখানে সামনেই লাবকে। তো আচ্ছা। ওনার বিয়া হওয়ার পর আমার মিস এখন অবধি আমাকে যিনি নাচ শিখে যাচ্ছেন মিস অনন্যা পাল মহাশয়া। আমি ক্লাস অনন্যা পাল বলতে পয়লাপুল সঙ্গীত বিদ্যালয়ের নৃত্য শিক্ষিকা? হ্যাঁ হ্যাঁ, পয়লাপুল সঙ্গীত বিদ্যালয়ের উনি নৃত্য শিক্ষিকা। তো আমি এখন অবধি আমি যতটুকু প্রোগ্রামে যাচ্ছি বা নাচের প্রোগ্রামে অংশগ্রহণ করছি সবকিছু ওনার জন্যই চলছে আমার। আর নাচের সাথে সাথে আমি গানও শিখেছি। গানেও আমি ক্লাসিক্যাল রবীন্দ্র দুটিতেই আমার বিশারদ কমপ্লিট। আর নাচেও আমি রবীন্দ্র নৃত্য শিখেছি, তো রবীন্দ্র নৃত্যতেও আমার বিশারদ কমপ্লিট। তাহলে যেহেতু আমরা এখানে নাচের জন্য প্রস্তুতি নেইনি, আজকে দর্শকদের উদ্দেশ্যে তোমার কণ্ঠে একটা গান শোনাবে তো? দর্শকদের উদ্দেশ্যে একটা গান আমরা শোনাবার চেষ্টা করব আপনাদের, এবং আরও কিছু নৃত্য নিয়ে আমরা জানতে যাব। আচ্ছা, তুমি দীর্ঘদিন থেকে বরাকের বিভিন্ন স্থানে নৃত্য পরিবেশন করে আসছো, একক নৃত্য এবং সমবেত নৃত্য দুটি করে আসছো। আজ পর্যন্ত কোন কোন স্থানে বরাক উপত্যকা বা লক্ষ্মীপুর অঞ্চলে কোন কোন স্থানে তুমি নৃত্য পরিবেশন করেছো? আমি বরাক উপত্যকাতে বেশিরভাগ কাছাড়ি, শিলচরে অনেক জায়গাতে প্রোগ্রাম করেছি। তো অনেক প্রতিযোগিতামূলক অনুষ্ঠানে আমি অংশগ্রহণ করেছি। একক নৃত্যে অংশগ্রহণ করে আমি প্রতিযোগিতায় পুরস্কারও পেয়েছি। তো বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য সম্মেলন থেকে লক্ষ্মীপুরে দুটিবার রবীন্দ্র জয়ন্তীর অনুষ্ঠান হয়েছে, ওইখান থেকেও আমি প্রথম পুরস্কার পেয়েছি অনেকবার। তাছাড়াও দয়াপুর সিআরপিএফ ক্যাম্পে রাইজিং ডে সেরেমনিতে ওরা আমাদের স্কুলকে ইনভাইট করেছিল প্রোগ্রাম করার জন্য, সমবেত নৃত্য করার জন্য। তো ওইখানেও আমরা গেছিলাম, আমি, আমার নৃত্য শিক্ষিকা মিস অনন্যা পাল মহাশয়া এবং আমার সাথে আমার আরেকটি ছোট বোনও ছিল।
আমরা সমবেত নৃত্য এখানেও করেছি। আচ্ছা, সেই গান বাজনা চর্চার সাথে সাথে তুমি যে পড়াশোনা করে যাচ্ছ, বর্তমানে তোমার শিক্ষাগত যোগ্যতা কত? আমি স্নাতক পরীক্ষায় উত্তীর্ণ হয়েছি আচ্ছা। গত বছরে। আমি আমার গ্রাজুয়েশন কমপ্লিট হয়েছে। আচ্ছা। নেহেরু কলেজ থেকে আমি পলিটিক্যাল সায়েন্স অনার্স নিয়ে পাশ করেছি। তো নাচ গানের সাথে সাথে আমি পড়াশোনা চালিয়ে যাচ্ছি। তো অনেক সময় হয়েছে কি অনেক প্রোগ্রামে আমি পড়াশোনার জন্য যেতে পারি না। তো শিলচরে বঙ্গভবনেও প্রোগ্রাম হয়েছিল, সেখানেও আমি গিয়েছিলাম। তো শিলচরে অনেক জায়গাতে আমি প্রতিযোগিতামূলক অনুষ্ঠানে আমি অংশগ্রহণ করেছি। তো অনেক সময় হয় কি পড়াশোনার জন্য আমি অনেকটা প্রোগ্রাম অ্যাটেন্ড করতে পারি না, যেতে পারি না, অনেক অসুবিধে হয়ে যায়। আগামীতে তোমার নাচ নিয়ে সেটা উদ্দেশ্যে তোমার কি এইম রয়েছে নৃত্য সব নিয়ে? যেহেতু আমি রবীন্দ্র নৃত্যে বিশারদ পাশ করেছি, তো আমার আরেকটা ইচ্ছে আছে, আমি ক্লাসিক্যাল ডান্সটা শেখার আমার খুব ইচ্ছে। তো ক্লাসিক্যাল ডান্সের সাথে সাথে আমি মানে আরও অন্য কিছু করতে চাই। তো ওইটা করার জন্য আমি এখন থেকে চেষ্টা চালিয়ে যাচ্ছি। তো বাকি সব তো ভগবানের ইচ্ছা। তো এটাই। আপনারা শুনলেন, একদিনে সব তুলে ধরা সম্ভব নয়, কেননা আমাদের হাতে সময় অল্প। আমরা পরবর্তীতে শিল্পীর কাছ থেকে আরও কিছু তথ্য তুলে ধরব। আমরা এখানে দেখতে পেয়েছি যে আপনারা মা ভবানী অ্যালবামে যে গানটি তোমরা জলদিয়াও দেখে যাও, এই গানের সাথে সেই গানটি আমারই রচনা। আমি গীতিকার হিসাবে সেখানে ছিলাম এবং এই গানে শিল্পী হিসাবে দেবজিৎ সাহা গানটি পরিবেশন করেছিল, মিউজিক দিয়েছিলেন নিত রায়, এবং যারা সঙ্গীত নৃত্যশিল্পী হিসাবে সেই অ্যালবামে নৃত্য পরিবেশন করেছেন তার মধ্যে একজন উনি। পরবর্তীতে দীপিকা হাজামের সঙ্গীত শিল্পী দীপিকা হাজাম এবং সিয়ারাম যাদবের লেখা একটি দুর্গাপূজার গানেও উনি অ্যালবামে কাজ করেছেন। তো দয়াপুর সিআরপিএফ ক্যাম্পেও আমাদের স্কুলকে ওরা ইনভাইট করেছিল, ওইখানেও আমাদেরকে সমবেত নৃত্য করার জন্য ওরা বলেছিল। তো ওইখানে আমি আমার নৃত্য শিক্ষিকা অনন্যা পাল মহাশয়া এবং আমার সাথে আমার একটি ছোট বোনও ছিল, আমরা ওইখানে সমবেত নৃত্য করেছি এবং নৃত্যর জন্য ওরা আমাদেরকে সম্বর্ধনাও জানিয়েছিল। আমরা দেখে থাকি লক্ষ্মীপুর মহকুমায় বিভিন্ন সময়ে বিভিন্ন নৃত্য এবং সঙ্গীতের অ্যালবাম বেরিয়ে থাকে। হ্যাঁ, বিভিন্ন সংগঠনের মাধ্যমে সেগুলি করা হয়, হ্যাঁ, অ্যালবামগুলি তৈরি করা হয়। তুমি কি কোনোদিন লক্ষ্মীপুরে বা বরাকের কোনো অ্যালবামে এই কাজ করার নৃত্য পরিবেশন করার সুযোগ পেয়েছিলে, এবং যদি পেয়েছো তো কোন শোনে সেটাতে করেছিলে? হ্যাঁ, আমি লক্ষ্মীপুরের একটি অ্যালবামে আমি নৃত্য করেছিলাম, সমবেত নৃত্য করেছিলাম। ওইখানে একক নৃত্য হয়নি। লক্ষ্মীপুরের এএসপি প্রোডাকশন থেকে আমি দুর্গাপূজায় দুটো অ্যালবাম বের হয়েছিল। মা ভবানী বলে ছিল অ্যালবাম একটা, আর আরেকটা তো আমার সঠিক নামটা আমার মনে হচ্ছে না। তো দুটো অ্যালবামেই আমি সমবেত নৃত্যে ছিলাম। আমার একটু মানে পরবর্তী যে প্রথমে মা ভবানী অ্যালবাম, যেটা তোমরা জলদিয়াও দেখে যাও, আঞ্চলিক আমরা সিলেটি ভাষায় গান, সেটার সাথে আপনি সমবেত নৃত্য পরিবেশন করেছিলেন আরও অন্যান্য শিল্পীদের সাথে। পরবর্তী যে সেটা নৃত্য পরিবেশন হয়েছে যে অ্যালবামটিতে, সেটিতে আমার মনে হচ্ছে যে সিয়ারাম যাদবের লেখা একটি গান এবং দীপিকা হাজামের পরিবেশিত দুর্গাপূজার গানের উপর আপনি আর অনন্যা পাল মহাশয়া দুজন মিলে একটি নৃত্য পরিবেশন করেন। আমরা আবারও একটা অ্যালবামে প্রোগ্রাম করেছিলাম। আচ্ছা, বিভিন্ন সময়ে তুমি
বিভিন্ন মঞ্চে প্রতিযোগিতামূলক অনুষ্ঠানে অংশগ্রহণ করে থাকো। কোথায় কোথায় প্রতিযোগিতামূলক অনুষ্ঠানে অংশগ্রহণ করেছো এবং সেখান থেকে কি কোনো প্রাইজ অর্জন করে নিয়ে এসেছো? হ্যাঁ, আমি অনেক জায়গাতেই প্রতিযোগিতামূলক অনুষ্ঠানে অংশগ্রহণ করেছি। লক্ষ্মীপুরে বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য সম্মেলনের পক্ষ থেকে লক্ষ্মীপুরে রবীন্দ্র জয়ন্তী অনুষ্ঠান হয়েছিল। মানে বরাক বঙ্গ লক্ষ্মীপুর আঞ্চলিক কমিটির ব্যবস্থাপনায়। হ্যাঁ, তো ওইখানে রবীন্দ্র জয়ন্তী অনুষ্ঠানেও আমি রবীন্দ্র নৃত্যে প্রথম পুরস্কার পেয়েছি। তারপর স্বাধীনতা দিবস উপলক্ষেও প্রোগ্রাম হয়েছে, তো ওইখানেও আমি দেশাত্মবোধক নৃত্যে প্রথম পুরস্কার পেয়েছি। তার সাথে সাথে শিলচরেও অনেক জায়গাতে, বঙ্গভবনেও আমি প্রতিযোগিতামূলক অনুষ্ঠানে অংশগ্রহণ করে প্রথম স্থান, দ্বিতীয় স্থান পেয়েছি। তাহলে আপনারা সঙ্গে থাকুন এবং যে সকল পুরস্কার অর্জন করা হয়েছে প্রতিযোগিতামূলক অনুষ্ঠানের মাধ্যমে, সেই সকল যে পুরস্কারগুলো আমি এখন ক্যামেরার সামনে তুলে ধরছি, আপনারা সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন। তারপর আমি একটু পরিচয় করে নিচ্ছি, যেহেতু আমাদের এই আলোচনার মাধ্যমে ওনার মা এবং বাবার উৎসাহ এখানে রয়েছে। আমরা জেনে নিব যে শিল্পীর মা এবং বাবার নামটা কি। আমার বাবার নাম হচ্ছে দীপ্তেন্দু দাস। আচ্ছা। এবং আমার মার নাম বাবলি দাস। আচ্ছা, বর্তমানে বাবা কি করেন, কোথায় থাকেন? বর্তমানে আমরা দেওয়ান চা বাগানে থাকি। আচ্ছা। আমার বাবা দেওয়ান চা বাগানের বড়বাবুর পদে আছে। আচ্ছা। আর আমার মা একজন হাউসওয়াইফ। আপনারা শুনলেন, যদি এই আলোচনাটি আপনাদের ভালো লাগে তবে আপনাদের নিজস্ব মতামত জানাবেন এবং শিল্পীকে আরও এগিয়ে নেওয়ার জন্য আপনারা উৎসাহিত করবেন। লক্ষ্মীপুর টাইমসকে এই সময় দেওয়ার জন্য ওনাকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।